করেছিলাম ওটা হচ্ছে ক্র্যাশ কোর্স। কারণ তখন যে আমাদের সময় ছিল ওই সময়টার মধ্যে মনে হচ্ছিল যে 47তম বিসিএসটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। পরবর্তীতে সেটা পিছানো হয়েছে। আর আমাদের আগে থেকে এটা আগে ছিল যে আমরা 48 বা 49-এর একটা লং টার্ম কোর্স রান করব, যে কোর্স হচ্ছে আমরা একদম পুরোপুরি প্রিলি এবং রিটেনের একটা বড় অংশ যেন কাভার হয়ে যায় প্রিলির সাথে সাথেই, সেই অনুযায়ী ক্লাসটা নিব। এবং এখানে আমি যেহেতু মূলত ইংলিশ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স নিব, তো ইংলিশ এর কোনো বিকল্প নেই আসলে বিসিএস এ চান্স পাওয়ার ক্ষেত্রে, এটা আমি বারবারই বলতেছি। আপনাদের এখানে আমি বাদেও শাহির স্যার আছে বা তৌহিদ স্যার আছে, তারাও যে আসলে মানে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছে, পরে গ্যাজেটেড হয়েছে। তারা দুইজনেই ইংলিশে খুবই ভালো ছিল। শাহির স্যার তো ইংলিশে এমনিই খুব ভালো, আর তৌহিদ স্যারও ইংলিশ যদিও না পড়ান, তৌহিদ স্যার ইংলিশে অনেক কাজ করেছে, অনেক এফোর্ট দিয়েছে। এবং আইএলটিএস এ যেভাবে ইংলিশ পড়তে হয় বা লিখতে হয় ঠিক ওইভাবে উনি আসলে প্রিপারেশনটা নিয়েছিল। তো ওনার প্রিপারেশনটা আইএলটিএস ছিল। IELTS। বাকি যারা আছে একটু সবাই একটু মিউট করেন কাইন্ডলি একটু। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। তো এই ক্ষেত্রে আপনাদের কি করণীয়? আমি আমি যেটা আপনাদেরকে বলবো একটু আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন ব্যাপারটা, এটা একদমই বাস্তবধর্মী একটা পরামর্শ। সেটা হচ্ছে অ্যাটলিস্ট ইংলিশের ক্ষেত্রে আপনারা যখন প্রিপারেশন নেবেন অবশ্যই রিটেনটা মাথায় রেখে প্রিপারেশন নেবেন, যে প্রিলির কোন জায়গাগুলা আপনাকে রিটেনের 200 মার্কের মধ্যে ভালো একটা মার্ক উঠাইতে সাহায্য করবে। ওই ব্যাপারটা মনোযোগ দিয়ে ওইভাবে আপনারা প্রিপারেশনটা নেবেন। কারণ প্রিলির পর যখন রিটেন আসবে, রিটেনের জন্য এখন পিএসসি যেদিকে আগাচ্ছে বা আমরা যা শুনতে পাচ্ছি, যে 1 বছরের মধ্যে মোটামুটি তারা বিসিএস এর অ্যাটলিস্ট পরীক্ষার কার্যক্রমগুলো সম্পন্ন করতে চায়। পরীক্ষার কার্যক্রম যদি 1 বছরে সম্পন্ন হয়, এরপরে ভেরিফিকেশন কেমনে হবে না হবে এটা নিয়ে এখনো কথাবার্তা চলছে। সব মিলে ধরেন 1.5 থেকে 2 বছরের মধ্যে কমপ্লিট হইলেও এটা অনেক অল্প সময়। আমরা যেমন 5 বছরের একটা সময় পার করেছি, যদি 2 বছরেও কমপ্লিট হয় এটা হচ্ছে আপনাদের জন্য একটা নেয়ামত স্বরূপ হবে। তো সেই ক্ষেত্রে যদি 1 বছরের মধ্যে প্রিলি প্লাস রিটেন কমপ্লিট করতে চায়, সেক্ষেত্রে আপনারা রিটেনের জন্য 3 থেকে 3.5 মাস সময় পাবেন। তো আপনারা এখন পর্যন্ত এত লম্বা একটা সময় ছোটবেলা থেকে বড় সবসময় তো ইংলিশ পড়ে এসেছেন, এসএসসি দিয়েছেন, এইচএসসি দিয়েছেন, তারপরেও কিন্তু ইংলিশের দক্ষতাটা অনেকেই যেটা প্রয়োজন ওইরকম অর্জন করতে পারছেন না। তো 3 মাসে যে আসলে পারা সম্ভব হবে এটাও কিন্তু না। আবার ইংলিশ পরীক্ষার আগে আপনি পরীক্ষার আগের দিন ইংলিশ পড়ে পরের দিন পরীক্ষা দিতে যাবেন, এটাও কোনো আসলে কার্যকরী ভূমিকা রাখবে না আপনার পরীক্ষা একটা ভালো নাম্বার আনার জন্য। কারণ আমার যখন পরীক্ষা দিয়েছিলাম, আমি আমার পরীক্ষা ছিল প্রথমে বাংলা, বাংলার পরে পরীক্ষাটা ছিল ইংলিশ, ইংলিশের পরের পরীক্ষাটা ছিল বাংলাদেশ অ্যাফেয়ার্স। তো আমি প্রথম বাংলা পরীক্ষার আগে তো অবশ্যই পড়েছিলাম, কারণ বাংলায় অনেক ব্যাকরণের নিয়ম কানুন আছে। কারণ বাংলায় ডিরেক্ট ব্যাকরণ থেকে নিয়ম কানুন আসে, নত্যবিধান সত্যবিধান থেকে নিয়ম কানুন আসে, বাগধারা আসে, এক কথায় প্রকাশ আসে, এসব রিটেন পরীক্ষা আসে। এরপর লিটারেচার থেকে প্রশ্ন করে, এর জন্য বাংলার জন্য অনেক প্রিপারেশন প্রয়োজন। প্লাস পরীক্ষার আগেও এটার একটা রিভিশনের ব্যাপার রয়েছে। তো বাংলা পরীক্ষা দিয়ে আসার পর যখন ইংলিশ পরীক্ষা, আপনি ধরেন পরীক্ষা হয় সকাল 10টার দিকে, সকাল 10টা থেকে 2টা পর্যন্ত 4 ঘন্টা বাংলা পরীক্ষা দিয়ে আসলেন। 2টার থেকে আড়াইটা, আধা ঘন্টা লাগে আপনার পরীক্ষার হল থেকে বের হয়ে আসতে। পরীক্ষার হল থেকে আপনার বাসা আসা পর্যন্ত ধরেন আপনি মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। বাসায় আসলেন, বাসায় এসে আপনি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে উঠতে উঠতে দেখা যায় মাগরিবের সময় হয়ে যায়। মাগরিবের পর থেকে যদি আপনি পড়া শুরু করেন, অর্থাৎ 6:30 7টা থেকে পড়া শুরু করেন, আপনি দেখবেন যে ওই রাতটাই খালি আপনার কাছে আছে, মানে রাত 11টা পর্যন্ত আপনি পড়লেন, পরের দিন সকাল আবার 8টার দিকে আপনার বের হয়ে যেতে হবে পরীক্ষার জন্য। তো এই 4-5 ঘন্টা পরে আসলে ইংলিশ পরীক্ষা দিবেন, এটা আসলে কোনো কার্যকর ভূমিকা রাখে না পরীক্ষার হলে। তো আপনার কি করতে হয়, আমার যখন পরীক্ষাটা ছিলাম বাংলা পরীক্ষা দিয়ে আসার পর ইংলিশ পরীক্ষার আগের দিন আমি ইংলিশ পড়ি নাই, আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়েছিলাম। কারণ এর পরের দিন আমার বাংলাদেশ অ্যাফেয়ার্স পরীক্ষা। আর রিটেনের বাংলাদেশ অ্যাফেয়ার্স এর কেউ যদি সিলেবাস দেখেন, 16টা চ্যাপ্টার থাকে, অনেক বড় একটা সিলেবাস। তো মানে বাংলাদেশ অ্যাফেয়ার্স রিভিশন দিতে হলে মিনিমাম আপনার অনেক বড় একটা সময় প্রয়োজন, একদিন তো মিনিমাম সময় প্রয়োজন।
যেহেতু একদিন পরিপূর্ণ সময় পাওয়া যায় না, আমি ইংলিশ পরীক্ষার আগের দিন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করেছি। এরপরে পরীক্ষার হলে ইংলিশ পরীক্ষা দিয়েছি। এরপরে এসে আবার বাংলাদেশ অ্যাফেয়ার্স বাকিটা রিভাইজ দিয়ে পরের দিন বাংলাদেশ অ্যাফেয়ার্স পরীক্ষা দিয়েছি। আমার ইংলিশ পরীক্ষার আগের দিন ইংলিশ পড়ার প্রয়োজন পড়ে নাই। কারণ কি? কারণ ইংলিশ মুখস্থ কোনো কিছু আসে না। আপনি মুখস্থ কোনো কিছু ইংলিশে পাবেন না রিটেন পরীক্ষায়। রিটেন পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পার্টে কি কি প্রশ্ন থাকে? ইংলিশ সেকেন্ড পার্টের মধ্যে আপনার একটা ট্রান্সলেশন থাকে, ইংলিশ টু বেঙ্গলি, যেটার মধ্যে মার্ক থাকে হচ্ছে 25। আরেকটা হচ্ছে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন আসে, এটার মধ্যেও মার্ক থাকে 25। আর হচ্ছে রচনা আসে, রচনার মধ্যে মার্ক থাকে হচ্ছে 50। এই হচ্ছে 100 মার্ক ইংলিশ সেকেন্ড পার্টে। এখানে আপনি কোন জিনিসটা মুখস্থ করবেন? এখানে মুখস্থ কোনো কিছু নাই। এটা হচ্ছে আপনার ইংলিশে যতটুকু নলেজ আপনার আগের থেকে আপনার অর্জন করতে পারবেন, এটাই কাজে লাগবে। এখানে মুখস্থর কিছু নেই। তাহলে আমি যখন দেখছি যে ট্রান্সলেশন আমার মুখস্থ করার কিছু নেই, ট্রান্সলেশন আরেকটা আছে এটাও মুখস্থ করার কিছু নেই, আবার রচনা এটা তো আপনার কোনো সময় কমন পড়বে না। আপনি যদি মনে করেন 5-10টা রচনা পড়ে যাবেন আপনার কমন পড়বে, এটা ইম্পসিবল। আর পরীক্ষার আগের দিন আপনি তো বসে বসে রচনা মুখস্থ করবেন না, আর এই সময়টাও আপনার নাই, প্লাস ওই মুখস্থ শক্তিটাও এখন আপনাদের নাই। তাহলে রচনা আসলে যেহেতু কমন পড়ে না, রচনা মুখস্থ করে কোনো লাভ হয় না। তার মানে আপনার ইংলিশ পরীক্ষার আগের দিন কোনো পড়া নাই। এটা যদি আপনি বুঝতে পারেন, আর এতটুকু যদি কনফিডেন্স আপনার মধ্যে থাকে যে আগামীকাল ইংলিশ পরীক্ষা আমি আজকে ইংলিশ পড়বো না, আমি পরের অন্য কোনো পরীক্ষার পড়া পড়বো, তাহলেই মনে করবেন আপনার ইংলিশ পরীক্ষাটা একটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। আপনার এই লেভেলের পর্যন্ত স্কিলটা থাকতে হবে। আর এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্টের কথা বলছি। ইংলিশ সেকেন্ড পার্টে 100 মার্ক থাকে। আর ইংলিশ ফার্স্ট পার্টে, ইংলিশ ফার্স্ট পার্টে কি থাকে? আপনারা এসএসসি এইচএসসির মধ্যে যেমন একটা কম্প্রিহেনশন করেছেন, কম্প্রিহেনশন থেকে বিভিন্ন প্রশ্ন দেয়, কম্প্রিহেনশনের আলোকে প্রশ্নের উত্তরগুলো করতে হয়। 2 নম্বরের মধ্যে এই কম্প্রিহেনশনের আলোকে বিভিন্ন ওয়ার্ড মিনিং দেয়, এই ওয়ার্ড মিনিং গুলা লিখতে হয়। 3 নম্বরে হচ্ছে সেন্টেন্স মেক করতে হয়। 4 নম্বরে হচ্ছে এই কম্প্রিহেনশনের একটা সামারি দিতে হয়। এইগুলোও কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে মুখস্থ করার কোনো কিছুই নেই। কারণ আপনার পরীক্ষার আগের দিন তো আর বসে বসে ভোকাবুলারি মুখস্থ করবেন না। আর এই যে ভোকাবুলারি গুলো আপনি পড়বেন ওইগুলোও আসবে না, কারণ কম্প্রিহেনশনে যে ভোকাবুলারি গুলো থাকে ওইগুলো অনুযায়ী আপনার উত্তর করতে হয়। তার মানে ইংলিশ ফার্স্ট পার্ট বলেন, ইংলিশ সেকেন্ড পার্ট বলেন, দুইটার মধ্যেই কিন্তু পরীক্ষার আগের দিন পড়ার মতো কোনো কিছুই নেই। এখানে আপনাদের 200 মার্কের একটা পরীক্ষা হয়। আর এই 200 মার্ক নিশ্চিত করবে আপনি ক্যাডার হবেন কি ক্যাডার হবে না। 43তম বিসিএসে 5,25,000 অ্যাপ্লিকেন্ট ছিল। 5,25,000 অ্যাপ্লিকেন্ট ছিল, এর মধ্যে জেনারেল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে মাত্র 550 জন। আর এডুকেশন ক্যাডার টেকনিক্যাল ক্যাডার মিলে 2,000। তো অনেকেই এডুকেশন ক্যাডার টেকনিক্যাল ক্যাডারের মধ্যে পড়েন না। আর যদি আপনাদের টার্গেট থাকে, আপনাদের টার্গেট তো সবারই আশা করি অনেক বড় একটা টার্গেট আছে যে জেনারেল ক্যাডারের মধ্যে কোন একটা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হবেন, তাহলে এর সংখ্যাটা কিন্তু মাত্র 550 জন। অ্যান্ড ট্রাস্ট মি, আমি আপনাদেরকে একটা কথা বলি, যে বাংলাদেশের মধ্যে যারা বিসিএস পরীক্ষা দেয় 550 জন আপনি অনায়াসে পাবেন, যারা ইংলিশেও প্রচুর ভালো, ম্যাথেও প্রচুর ভালো। এটার মধ্যে আসলে কোনো দ্বিমত নাই। 550 জন স্টুডেন্ট কিন্তু খুব বড় নাম্বার না। দেখা যায় বুয়েট, ঢাকা ভার্সিটি, শাহজালাল ইউনিভার্সিটি, যতগুলো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি যত স্টুডেন্ট আছে, এর মধ্যে আপনি 550 জন স্টুডেন্ট অনায়াসে পাবেন যারা বোথ ইংলিশে ভালো এবং ম্যাথে ভালো। তো এই দুইটা ক্রিটিক্যাল সাবজেক্টে যদি আপনি একটা ভালো মার্ক না আনতে পারেন, সেই ক্ষেত্রে জেনারেল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়া অনেক বেশি টাফ হয়ে যাবে। আর এখন আমরা যেটা শুনছি ভাইবার মধ্যে মাত্র 100 মার্ক বরাদ্দ রাখবে। ভাইবার মধ্যে যদি 100 মার্ক বরাদ্দ রাখে, তার মানে কি দাঁড়াচ্ছে? রিটেনটা আরো গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তার মানে রিটেনের কোনো বিকল্প নাই আপনার জেনারেল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার জন্য। তো আমরা আসলে এই যে কোর্সটা রান করব, এই কোর্সে আমাদের মূল লক্ষ্য থাকবে ইংলিশের মধ্যে কি, জাস্ট প্রিলির মধ্যে আপনাদের গ্রামারে থেকে 20 মার্ক। এই প্রিলির গ্রামারে 20 মার্ক তো আপনারা অবশ্যই ভালো করবেন। আমরা যেন রিটেনে 200 মার্কের মধ্যে অ্যাটলিস্ট 120 মার্ক পাওয়ার যোগ্যতা অর্জন করি, সেটা সে লক্ষ্যে আমরা মূলত পড়াবো। এবং এই লক্ষ্যে আমি যেটা প্ল্যান করেছি, আমি বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন রাইটিং এগুলো এক্সারসাইজ দিব। এবং আপনারা, একটা বড় সমস্যা হয় কি যে আপনারা যখন অনেক সময় নিজে নিজে বাসায় প্র্যাকটিস করেন, আপনাদের খাতাটা চেক করার কেউ থাকে না। তো আমরা আপনাদেরকে এই সুযোগ দিব, আমরা যে হোমওয়ার্কটা দিব আপনারা হোমওয়ার্কটা কমপ্লিট করবেন। এবং আপনাদের লেখাটা আসলে কি মানের রয়েছে এটা হচ্ছে আমরা যাচাই করে দেব। বিভিন্ন সময় বিভিন্ন টপিকে আমরা লেখা দিব, আপনারা এই লেখাগুলো লিখবেন। এবং এই লেখাগুলো যদি আপনারা প্রতিনিয়ত চেক করান, আপনারা ধরতে পারবেন যে আপনারা কোন জায়গাগুলোয় বারবার ভুল হচ্ছে। আপনাদের কি বারবার টেন্সে ভুল হয়, নাকি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল হয়, নাকি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে ভুল হয়, নাকি সেন্টেন্স মেকিং এ ভুল হয়, মানে আপনার ক্লজিং এ ভুল হয়, যে ক্লজটা আপনি ঠিক মতো করতে পারছেন না।
বারবার যদি আপনার মনে করেন 3 মাস যদি প্র্যাকটিস করেন, রেগুলার রাইটিং এর প্র্যাকটিস, আর 3 মাস যদি কেউ আপনাদের প্রতিনিয়ত খাতা চেক করে দেয় যে আপনার বারবার এ জায়গায় ভুল হচ্ছে, তাহলে কিন্তু মোটামুটি আপনার একটা আইডিয়া হয়ে যাবে আপনার কি স্পেলিং এ ভুল যায় বেশি, নাকি রাইটিং এ বেশি ভুল যায়, নাকি গ্রামারে বেশি ভুল যায়, না অন্য কোনো জায়গায় বেশি ভুল যাচ্ছে। তাহলে আশা করা যায় যে আপনারা মোটামুটি ইংলিশে আপনাদের ভুলগুলো আইডেন্টিফাই করতে পারলে ওই অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে আপনারা ইংলিশে মোটামুটি একটা ভালো পরীক্ষা দিতে পারবেন বলে আমার মনে হয়। এই পর্যন্ত যে আলোচনা করলাম, এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে কিনা, ইংলিশের ব্যাপারটাই কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন দেখি, রাইটিং এর ব্যাপারে বা আমি যা বললাম এ ব্যাপারে কারো কোনো আরো জানার আছে কিনা একটু বলেন দেখি, তাহলে আমি পরবর্তী আলোচনায় যাব। আপনারা যারা আছেন এ পর্যন্ত কি কেউ কোনো পরীক্ষা দিয়েছেন যেখানে রিটেন ইংলিশ ছিল? জি স্যার, ছিল। আপনাদের মানে যদি কেউ পরীক্ষা থাকে বা একজনই যদি পরীক্ষা দিয়ে থাকেন, আপনার এক্সপিরিয়েন্সটা কি ছিল ইংলিশের ব্যাপারে? স্যার ওটা তো আমার ফার্স্ট মানে পরীক্ষা ছিল, তো স্যার বেশি ভালো ছিল না, লিখতে পারি নাই ভাবে। আচ্ছা, ইংলিশের স্যার পরীক্ষা প্রথম পরীক্ষা তো স্যার খুবই পেট্রো বাজে বাংলাতেও অভিজ্ঞতা। ছিল ফোকাস রাইটিং। বুঝি নাই, বলেন। পেট্রো বাংলাতেও ছিল। পেট্রো বাংলাতেও ছিল, পরীক্ষাটা কেমন হয়েছিল? জি স্যার, যে ব্যবস্থাপকের ফ্রি হ্যান্ড রাইটিং যেটা সেটা ছিল। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি বলি ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে, এই যে যে রচনাগুলোর কথা বললাম, ধরেন আপনাদের রচনা আসলো, রচনা কিন্তু কোনো সময় কমন আসবে না, আর এটার মধ্যে কোনো অল্টারনেটিভ নাই। দুইটা, এখন তো দুইটা রচনা আসে, আগে একটা রচনা আসতো, দুইটা রচনা আসে, দুইটা রচনা দুইটাই লিখতে হয়, এটা 500 ওয়ার্ড, এটা 500 ওয়ার্ড। আর আগে 1000 ওয়ার্ডের একটা রচনা আসতো। তো রচনা একটা আসলো যে রাইট দ্য মেরিটস অফ সোশ্যাল মিডিয়া, আরেকটা রচনা আসলো রাইট অ্যাবাউট রেমিটেন্স ওয়ারিয়ার্স, রেমিটেন্স ওয়ারিয়ার্স। অথবা সোশ্যাল মিডিয়া না এসে একটা আসলে হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট রচনা, সেলফ এমপ্লয়মেন্ট নিয়ে 500 ওয়ার্ডের একটা রচনা লিখতে। কে আমাকে একটু বলতে পারবেন যে আসলে এটা নিয়ে 500 ওয়ার্ডের রচনা আপনি অল্প সময়ে অ্যান্সার করতে পারবেন? এগুলো কিন্তু আপনার কোনো সময় কমন পড়বে না, র্যান্ডম রচনা আসতে পারে। সেলফ এমপ্লয়মেন্ট ধরেন আসলো, আপনার তো কোনো বিকল্প নাই যে আপনি সেলফ এমপ্লয়মেন্ট না দিয়ে অন্য একটা রচনা লিখবেন, লিবারেশন ওয়ার্ড নিয়ে একটা রচনা লিখবেন, এটা তো কোনো বিকল্প নাই। আপনার সেলফ এমপ্লয়মেন্ট নিয়ে লিখতে হবে। এখন এই সেলফ এমপ্লয়মেন্ট বা যে কোনো টপিক নিয়ে আসুক, আপনার যে একটা রচনা লেখার কেপেবিলিটি আপনার থাকতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর জন্য আমি আপনাদেরকে বলবো যে সব সময় এখন থেকে যদি বিসিএস দেওয়ার আসলে নিয়ত থাকে এবং বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কি করবেন, রাইটিং প্র্যাকটিস করবেন। ফ্রি হ্যান্ড রাইটিং সবসময় আপনারা শুনছেন, ফ্রি হ্যান্ড রাইটিং এর বিকল্প নেই। আসলে বিসিএস এ ফ্রি হ্যান্ড রাইটিং এর সত্যিই কোনো বিকল্প নেই। ইংলিশে ভালো মার্ক তুলতে হলে ফ্রি হ্যান্ড রাইটিং এ খুব ভালো হইতে হবে। আর ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করার জন্য কি দরকার, একে হচ্ছে রেগুলার রাইটিং প্র্যাকটিস করা দরকার। এর জন্য আপনার মাথায় কিন্তু ব্রেন স্টর্মিং করতে হবে। আপনি যে সেলফ এমপ্লয়মেন্ট নিয়ে লিখবেন, আসলে কোন জায়গায় শুরু করবেন, প্যারা কয়টা প্যারা করবেন, কিভাবে করবেন, এটা কিন্তু মাথার মধ্যে আপনার একটা ম্যাপিং থাকা লাগবে। এই ম্যাপিংটা খুব গুরুত্বপূর্ণ, আপনি একটা ম্যাপিং করতে পারেন কিনা মাথার মধ্যে। ম্যাপিং করে আপনার এটা লিখতে হবে, এবং লিখতে হবে কিসের মধ্যে, সময়ের মধ্যে। আপনি কিন্তু টাইম বাউন্ড, একটা সময় থাকবে, এই টাইম লিমিটের মধ্যে আপনার লিখতে হবে, এবং লিখতে হবে কি ভালো লিখতে হবে যেন একটা ভালো মার্ক আপনি আনতে পারেন। তো এই জন্য আপনার এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। প্রিলি তো পড়বেনই, প্রিলির সাথে সাথে রিটেনের এই ব্যাপারটা কিন্তু আমি বলে দিলাম, এটা মাথায় রাখবেন। না হলে পরবর্তীতে কিন্তু এটা আপনি ওভারনাইট শিখতে পারবেন না। ইংলিশ কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কিন্তু রাতারাতি শেখা যায় না। ল্যাঙ্গুয়েজে ভালো করতে হলে অবশ্যই এটা আপনার একটা প্র্যাকটিসের মধ্যে থাকা লাগবে। ইংলিশের নিয়ে আপনার সক্ষতা গড়ে তুলতে হবে, তাহলে অবশ্যই ভালো করা সম্ভব। এবার একটু প্রিলি নিয়ে আলোচনা করি, প্রিলির ইংলিশটা। প্রিলির ইংলিশটা হচ্ছে লিটারেচার, লিটারেচারের 15 মার্ক। এই লিটারেচারের 15 মার্কটা নিয়ে একটু আলোচনা করি আগে। লিটারেচারের 15 মার্কের মধ্যে আমি গতকালকে যেমন বলেছিলাম, আপনি 8 থেকে 10 ইজিলি পাবেন। যদি পরীক্ষার প্রশ্ন খুব ইজি হয় আপনি 10 পাবেন, পরীক্ষার প্রশ্ন একটু মাঝারি লেভেলের হইলেও আপনি 8 পাবেন। এই 8টা প্রশ্ন সকলের জন্য মোটামুটি কমন থাকে, যে কোনো বাজারের গাইড পড়লেই আপনি 8টা প্রশ্ন কমন পাবেন। এবিসি টু ইংলিশ লিটারেচার, এ হ্যান্ডবুক টু ইংলিশ লিটারেচার শরীফ স্যারের আছে, বা ওরাকলের মিরাকেল আছে, বেশ কয়েকটা ইংলিশ লিটারেচারের বই আছে। এগুলো থেকে আপনি পড়লে 8 পাবেন।
এবং এই 8 পাওয়ার জন্য যে জিনিসগুলো পড়ার দরকার ওই জিনিসগুলো আমরা ক্লাসে আপনাকে প্রোভাইড করবো। আমাদের নিজস্ব নোট আছে, নোটগুলো প্রোভাইড করব। এই নোটগুলো পড়লে আপনার 8 থেকে 10 পর্যন্ত পাবেন। আপনারা কোনো সময় 10-এর বাইরে পাওয়ার কোনো দরকার নেই, আপনার 12 পাওয়ার কোনো দরকার নেই। কারণ 10 পাওয়া যত ইজি, 12 পাওয়া ততই কঠিন। এই 12 পাইতে হলে আপনার অনেকগুলা কোট মুখস্থ করতে হবে, কোটেশন মুখস্থ করতে হবে। কোটেশন কিন্তু কোনো সময় কমন পড়ে না, খুব কম কমন পড়ে। যেমন আপনি শেক্সপিয়ারের কোটেশন গুলা যদি পড়েন, শেক্সপিয়ারের কোটেশন গুলা পড়বেন, তাহলে হচ্ছে কোটেশন যদি কমন পড়ে পড়বে, কোটেশন কমন না পড়লে আমার আর কোটেশন পড়ার দরকার নেই। শেক্সপিয়ারের কোটেশন আছে 30টা। এরকম আরো কত ইংলিশের রাইটার আছে, সবার কোটেশন তো পড়ার আপনার প্রয়োজন নাই। শেক্সপিয়ারের 30টা কোটেশন পড়বেন। যদি ভাগ্য ভালো থাকে এখান থেকে এক দুইটা কোটেশন, একটা কোটেশন কমন পড়তে পারে। আর কোটেশন না কমন পড়লে কোনো সমস্যা নেই। এরকম আপনাদের স্মার্ট প্রিপারেশন নিতে হবে, পড়া কমাইতে হবে। যেই জিনিসগুলো গুরুত্ব নেই, দেখা যাবে কি ইংলিশ পরীক্ষার আগের দিন আপনি কোটেশন পড়তেছেন। যেহেতু আপনার অনেকগুলো কোটেশন পড়ছেন, ধরেন অনেক কষ্ট করে কোটেশন 100 থেকে 150টার মতো মুখস্থ করছেন। কোটেশন কোনো সমস্যা নেই, 150টা মুখস্থ করছেন। এখন পরীক্ষার আগের দিন তো এগুলো আপনার আবার রিভাইজ দিতে হবে। আপনি যখন কোটেশন রিভাইজ দিতে যাবেন, দেখবেন আপনার পরীক্ষার আগের দিন একটা বাড়তি প্রেশার আপনার মধ্যে চলে আসবে। এবারে পরীক্ষার হলে যাবেন, দেখবেন কোটেশন থেকে আসলে কোনো প্রশ্ন কমন পড়ে নাই, কোনো কোটেশন আপনার কমন পড়ে নাই। তো লাভটা কি, দরকার নেই কোটেশন। এই জন্য আমরা পড়াটা স্মার্টলি পড়বো। এর জন্য লিটারেচারের যে 15 মার্কটা, এই 15 মার্কটা আমাদের মধ্যে প্রিপারেশনের মধ্যে সবচেয়ে কম গুরুত্ব দিব। গুরুত্ব দিব যেন আমাদের 8 মার্কের বেশি এখান থেকে আসলে কমন না পড়লেও কোনো সমস্যা নেই। এবং এই 8 মার্ক কোত্থেকে কমন পড়বে এটা আমরা ক্লাসের মধ্যে আপনাদেরকে বলে দিব ইংলিশ লিটারেচার যখন পড়াবো। তখন আশা করি আপনাদের পড়েও ভালো লাগবে। আর গ্রামার পার্ট, এই গ্রামার পার্টটা আসলে সব জায়গায় সেম। আপনি ব্যাংক পরীক্ষা দেন, বিসিএস পরীক্ষা দেন, সব জায়গায় সেম। খালি কিছু জায়গায় ব্যতিক্রম আছে প্রশ্নের প্যাটার্নে। যেমন আপনারা যদি ব্যাংক পরীক্ষা নিয়ে অভ্যস্ত থাকেন, ব্যাংক পরীক্ষায় এরর ডিটেকশন বা পিন পয়েন্ট এরর বলে, এটা থাকে, যেটা বিশেষ বিশেষ পরীক্ষা থাকে না। বিশেষ পরীক্ষায় পিন পয়েন্ট এরর থাকে না। আবার সেন্টেন্স কারেকশন ব্যাংক পরীক্ষা অনেক সময় থাকে, বিশেষ পরীক্ষা সেন্টেন্স কারেকশনটা কম থাকে, খুবই কম থাকে। কম থাকে বাট একদম থাকে না বলা যাবে না, তবে ব্যাংক পরীক্ষার থেকে প্রশ্নগুলো ভিন্ন। ব্যাংক পরীক্ষায় ইংলিশের গ্রামারটা যে পরিমাণ টেকনিক্যাল থাকে, বিসিএস এর ইংলিশ গ্রামারটা অতটা টেকনিক্যাল থাকে না। বিসিএস গ্রামারে ইংলিশে কোন কোন জায়গাটা গুরুত্বপূর্ণ আমি বলে দিই। প্রথম যে জিনিসটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচের মধ্যে কোনগুলো আছে আপনারা জানেন? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, আর কনজাংশন। কনজাংশনটা কম আসে। এর মধ্যে আপনাদের নাউন থেকে প্রশ্ন আসে, প্রোনাউন থেকে প্রশ্ন আসে, ভার্ব থেকে প্রশ্ন আসে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থেকে প্রশ্ন আসে, প্রিপোজিশন প্রত্যেকটা থেকেই প্রশ্ন আসে। আর এই পার্টস অফ স্পিচের সাথে আরেকটা খুব রিলেটেড জিনিস আছে, এটা হচ্ছে ক্লজেস অ্যান্ড ফ্রেজেস। এটা আপনাদের ব্যাংক পরীক্ষার থেকে একটু ভিন্ন। ব্যাংক পরীক্ষায় ক্লজ ফ্রেজ থেকে প্রশ্ন আসে না। বিসিএস পরীক্ষায় এটা একটা খুব কমন জায়গায় ক্লজ এবং ফ্রেজ থেকে প্রশ্ন আসবে। 100% একটা প্রশ্ন পাবেন। এবং ক্লজ এবং ফ্রেজ এগুলোর মধ্যে অনেকগুলো পার্ট আছে। আপনার আগে পার্টস অফ স্পিচ বুঝবেন, তারপরে তো নাউন ক্লজ বুঝবেন। যদি পার্টস অফ স্পিচ ক্লিয়ার না থাকে তাহলে তো নাউন ক্লজ বুঝবেন না। নাউন ক্লজ থাকে, অ্যাডজেক্টিভ ক্লজ থাকে, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ থাকে। এই 3টা ক্লজ মূলত গুরুত্বপূর্ণ। ক্লজ তো আরো অনেকগুলো আছে, তবে এই 3টা ক্লজ থেকে মূলত আপনাদের পরীক্ষায় প্রশ্নগুলো করা হয়। এবং সেই একইভাবে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে ক্লজ এবং ফ্রেজের একটা স্বচ্ছ আইডিয়া থাকতে হবে আপনাদের। এবং ক্লজ এন্ড ফ্রেজ খুবই ইজি, এটা আমি একটা ক্লাস আপনাদেরকে শেষ করাই দিব। কারণ ক্লজ কাকে বলে খুবই ইজি। ক্লজ কাকে বলে কেউ বলতে পারবেন? আমি এখন ক্লজ ফ্রেজে ক্লাস করাচ্ছি না, তারপরও আমি জাস্ট একটু বলতেছি, জিনিসটা খুবই ইজি এর জন্যই। ক্লজ এবং ফ্রেজ, ক্লজ কাকে বলে বলেন দেখি। আর সেন্টেন্সের ভিতরে একটা সাবজেক্ট থাকবে আর ফাইনাইট ভার্ব থাকবে। তার মানে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকলে সেটাই হচ্ছে ক্লজ। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। যে বাক্যাংশে একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটাই হচ্ছে ক্লজ। ক্লজ কয় প্রকার? ক্লজ ক্লজ প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে কি ক্লজ বলেন দেখি? Subordinate. সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। Subordinate সাবঅর্ডিনেট। clause. প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পার্থক্য কি বলেন দেখি? Principal dependent clause আর subordinate clause হচ্ছে independent. এটা তো পুরাই উল্টা বললেন।
ও প্রিন্সিপাল ক্লজ সরি হচ্ছে স্যার, ইন্ডিপেন্ডেন্ট। তার মানে প্রিন্সিপাল জি জি ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন। প্রিন্সিপাল কোনো প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। আপনাদেরকে এত স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট জি ডিপেন্ডেন্ট জি। এভাবে আমি শিখাবো না, জিনিসগুলো আরো ইজি করে শিখাবো। মনে রাখবেন, যদি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব বাক্যে স্বাধীনভাবে বসতে পারে এবং বাক্যে স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে এবং এদের সাথে অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না একটা স্বাধীন বাক্য গঠনের জন্য, এটাই প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কি, সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে ঠিকই, তবে এরা বাক্যে স্বাধীন না, এদের সাথে অন্য একটা কিছু বসবে, তাহলেই এরা স্বাধীন হবে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচারটা কি? সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচারটা হচ্ছে একটা কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। একটু বুঝলেই হবে। 30,000 টাকা শেয়ার সবাই একটু মিউট করেন কাইন্ডলি, ক্লাস যদি করতে কোনো চাই। প্রশ্ন প্রশ্ন না থাকে একটু মিউট করেন। প্রশ্ন না থাকলে একটু তিরিশ কাইন্ডলি মিউট হাজার করেন। টাকা তিনটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, দেখা যায় যে- স্যার। যেটা বলছিলাম যে একটু আমি প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ এগুলো আরো বিস্তারিত আলোচনা করবো, জাস্ট এখন বলছি। প্রিন্সিপাল ক্লজটা মনে রাখবেন একটা সাবজেক্ট প্লাস ভার্ব শেষ। আর সাবঅর্ডিনেট ক্লজটা মনে রাখবেন একটা কনজাংশন থাকবে, এরপর একটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে শেষ। এটাই হচ্ছে স্ট্রাকচার। প্রিন্সিপাল ক্লজে কোনো কনজাংশন থাকবে না, খালি একটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, স্বাধীন অর্থ দিতে পারবে। আর সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচারটাকে একটা কনজাংশন থাকবে, এরপরে সাবজেক্ট প্লাস ভার্বটা থাকবে। যেমন হি ইটস। বলেন দেখি এটা প্রিন্সিপাল ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ? স্যার প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল। স্যার কেন প্রিন্সিপাল। প্রিন্সিপাল কলেজ কারণ এখানে একটা সাবজেক্ট আছে, স্যার ভার্ব আছে, স্কুলটা স্বাধীন অর্থ অর্থ বোঝা দিতে যাচ্ছে। পারে, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আর আমি যদি বলি while watching টিভি, এখানে এই যে ক্লজটা, এটা কি ক্লজ হবে? স্যার সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ। কেন সাবঅর্ডিনেট ক্লজ? এখানে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, ভার্বটা কি ওয়াচিং, আর সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে হি। যেহেতু হি একবার আছে, এখানে হিটা জাস্ট উজ্জ্ব আছে, তবে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তার মানে এটাও একটা ক্লজ। তো এটা কি ক্লজ? এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। কেন সাবঅর্ডিনেট ক্লজ? কারণ এখানে একটা কনজাংশন আছে, কনজাংশন ভার্ব প্লাস কনজাংশন। সাবজেক্ট প্লাস ভার্ব। তার মানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব স্বাধীন অর্থ দিতে পারবে, সাবঅর্ডিনেট ক্লজ কি একটা কনজাংশন থাকবে, এরপর সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে যেটা স্বাধীন অর্থ দিতে পারবে না। ওয়াইল ওয়াচিং টিভি তো আমরা বলি না, আমাদের একটা সাবজেক্ট প্লাস ভার্ব। তো এই প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস এ ক্লজ থেকে এবং ফ্রেজ থেকে পরীক্ষার প্রশ্ন আসে। তার মানে আমরা দুইটা জিনিস কমপ্লিট করলাম, একটা হচ্ছে পার্টস অফ স্পিচ আর একটা হচ্ছে ক্লজেস এন্ড ফ্রেজেস। ক্লজেস এন্ড ফ্রেজেস। আচ্ছা, এখানে আপনারা প্রশ্ন পাবেন অনেকগুলা। 3 নম্বর প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ, পার্টস অফ স্পিচেরই একটা পার্ট, এটা হচ্ছে টেন্স। টেন্স থেকে 100% আপনারা প্রশ্ন পাবেন। টেন্স থেকে আপনারা প্রশ্ন পাবেন। আর 4 নম্বর হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে আপনারা প্রশ্ন পাবেন। আগে কোন জায়গাগুলো থেকে আমরা প্রশ্ন পাবো এগুলো নিয়ে আমরা আলোচনা করি। 5 নম্বর প্রেপোজিশন থেকে প্রশ্ন পাবেন। প্রেপোজিশন থেকে আপনারা মাস্ট প্রশ্ন পাবেন। 6 নম্বর, 6 নম্বর হচ্ছে আপনারা কিছু প্রশ্ন পাবেন যেগুলো হচ্ছে ট্রান্সফরমেশন থেকে, খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক পরীক্ষা একটু কম আসে, বিসিএস পরীক্ষায় সাধারণত একটা প্রশ্ন পাওয়াই যায় ট্রান্সফরমেশন থেকে। 7 নম্বর হচ্ছে ভয়েস থেকে একটা প্রশ্ন পাবেন। এইগুলো হচ্ছে গ্রামারের কি টপিক, যেগুলো থেকে আপনার প্রশ্ন কোনো সময় মিস হয় না, একাধিক প্রশ্ন আসে অনেক সময়। আর বাকি যেগুলো পার্ট আছে এগুলো হচ্ছে বিরোচন পার্ট। এটা আপনারা আজকে থেকেই পড়া শুরু করে দিবেন। বিরোচন পার্ট কোত্থেকে পড়বেন এটা আমি বলে দিচ্ছি। আপনারা বিরোচন পার্টের মধ্যে কালকে আমি একটু আলোচনা করেছিলাম, আজকে আবার একটু বলছি। এটা হচ্ছে ওয়ার্ড মিনিং গুলা, মানে শব্দার্থ, শব্দার্থ আপনারা পাবেন একটা প্রশ্ন। এরপরে সিনোনিম থেকে একটা প্রশ্ন পাবেন, অ্যান্টোনিম থেকে একটা প্রশ্ন পাবেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা প্রশ্ন পাবেন, সাবস্টিটিউশন, স্পেলিং থেকে একটা প্রশ্ন পাবেন। এগুলোর থেকে আপনারা 100% একটা করে প্রশ্ন পাবেন, স্পেলিং থেকে একটা প্রশ্ন পাবেন।
আর কোন কোন টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন আসা যায়, এটা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে একটা প্রশ্ন পাবেন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। আর যেগুলো থেকে প্রশ্ন মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না, যেমন জেন্ডার, এরপর হচ্ছে নাম্বার। যেমন আসতে পারে উইচ অফ দ্য ফলোইং ইজ সিঙ্গুলার বা উইচ অফ দ্য ফলোইং ইজ প্লুরাল, এগুলো আসতে পারে। এরপর আসতে পারে বিভিন্ন অ্যানিমাল গ্রুপ, অ্যানিমাল গ্রুপ থেকে প্রশ্ন আসতে পারে। যেমন প্রশ্ন আসতে পারে এইভাবে, এ গ্রুপ অফ লায়ন ইজ কল্ড, কি হবে বলেন দেখি? লায়নের গ্রুপকে কি বলা হয়? গ্রুপ অফ লায়ন ইজ কল্ড হোয়াট, বলতে পারবেন কেউ? Pride. রাইট। ভেরি Pride. গুড, এ গ্রুপ অফ লায়ন ইজ কল্ড প্রাইড। এরপর আসতে পারে এ গ্রুপ অফ অ্যান্ট, অ্যান্টের গ্রুপকে কি বলা হয় বলেন দেখি? অ্যান্টের গ্রুপকে কি বলা হয় বলতে পারবেন? কলোনি। এরপরে ফিশের গ্রুপকে কি বলা হয়? School. স্কুল, স্কুল অফ ফিশ। এবারে মৌমাছি, মৌমাছির গ্রুপকে কি বলা হয়? সোয়ার্ম, সোয়ার্ম অফ বিজ। পাখির গ্রুপকে কি বলা হয়? ফ্লক অফ বার্ডস। শিপের গ্রুপকে ফ্লক বলা হয়। এগুলো কিন্তু পরীক্ষা আসলে আপনার যদি প্রিপারেশন না থাকে সেক্ষেত্রে কিন্তু কনফিউজ হয়ে যাবেন, আগেই বলে দিলাম। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার বাসায় পড়ে নেবেন, এগুলো তো আসলে বোঝানোর খুব বেশি কিছু নাই, এগুলো আপনাদের বাসায় পড়ে নিতে হবে। কোত্থেকে পড়ে নেবেন এটা আমি বলে দিচ্ছি। এই যে জিনিসগুলো বললাম, আপনার একটা বই আছে, বইটার নাম হচ্ছে গাজী মিজানুর রহমানের একটা বই আছে, বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস। জি স্যার। এই বইটা কি আপনাদের কাছে আছে? জি স্যার আছে। বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস খুবই ভালো একটা বই, কিছু কিছু সাবজেক্টের জন্য, সব সাবজেক্টের জন্য না, এখানে যদিও সব সাবজেক্টের আছে। যেমন ম্যাথের জন্য এটা একদমই ভালো না, সায়েন্সের জন্য এটা তেমন একটা উপকারী কোনো বই না, আইসিটির জন্য উপকারী বই না। তবে ইংলিশ এবং বাংলা বিরোচন পাঠটার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা বিরোচন পাঠ মানে এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, প্রতিশব্দ, বাগধারা ইত্যাদি যেগুলো আছে, এই বইয়ের মধ্যে এগুলো খুব সুন্দর মতো দেওয়া আছে। আর ইংলিশের জন্য ইংলিশের যে এই পার্টগুলো আমি বললাম, এই পার্টগুলো আপনারা এই বই থেকে পড়ে নিতে পারবেন। এই বইয়ের মধ্যে সুন্দর মতো দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, অন্যান্য পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসছে এবং সাধারণত যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এই জায়গাগুলো খুব সুন্দর মতো দেওয়া আছে। এবং এই বই থেকে আপনারা পড়লে আমি মোটামুটি নিশ্চয়তা দিতে পারি যে এই পার্টটা অ্যাটলিস্ট আপনাদের কমন পড়বে। ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্যার প্রেপোজিশন। বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস, স্যার এটা কি বইয়ের নাম? হ্যাঁ, এটা বইয়ের নাম। এই বইয়ের লেখক হচ্ছে গাজী মিজানুর রহমান, গাজী মিজানুর রহমান, গাজী স্যার মিজানুর বইটার রহমান। নামটা আরেকবার বলেন। বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস। স্যার মাস্টার থেকে বললে হবে? মাস্টার থেকে পড়লে হবে, মাস্টার তো আসলে অনেক হিউজ দেওয়া, যদি পড়েন কোনো সমস্যা নেই। মাস্টারে তো সবই আছে, মাস্টার তো মানে এই বই জি স্যার, অনেক মাস্টার। কিছু স্যার, এত এখন কিছু অনেকে দেখলে হচ্ছে আমার যে, ভয় লাগে। অনেকে হচ্ছে মাস্টার থেকে পড়তে গিয়ে দেখা যায় যে হতাশ হয়ে যায়, যে এতগুলা পড়ে শেষ করতে পারে না, হতাশ হয়ে যায়। জি মাস্টার স্যার, একটা খুব ভালো ধৈর্য বই, হারায় যায়। ধৈর্য হারা যায়। এর জন্য বললাম এই বই আসলে কম দেওয়া আছে, কম দেওয়া আছে এবং যতটুকু দেওয়া আছে এখান থেকে কমন পড়বে। মাস্টার বইটা থাকা ভালো। যেমন আমি আজকে একটা ধরেন টপিক আপনাদেরকে পড়ালাম, ধরেন আপনাদেরকে আমি ক্লজ অ্যান্ড ফ্রেজ পড়ালাম, ক্লজ অ্যান্ড ফ্রেজ পড়ালাম, কিছু প্র্যাকটিস করালাম। এরপরে আপনারা যদি আরো প্র্যাকটিস করতে চান সেক্ষেত্রে আপনার মাস্টার্স এর থেকে ক্লজ অ্যান্ড ফ্রেজ কিছু প্র্যাকটিস করে নিতে পারলেন। কিন্তু মাস্টার্স যে একদম কাভার টু কাভার একদম শুরু থেকে শেষ পর্যন্ত করেই আপনার পরীক্ষা হলে যেতে হবে, মাস্টার্স বইয়ের লক্ষ্য কিন্তু ওইটা না। মাস্টার্স বইয়ের লক্ষ্য হচ্ছে কোন একটা টপিক নিয়ে যদি আপনি আরেকটু বিস্তারিত প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে ওই টপিকটা খুলে আপনি মাস্টার্স থেকে প্র্যাকটিস করে নিতে পারেন। তবে আপনি যদি প্রিপারেশন কম্প্যাক্ট রাখতে চান, অল্প পড়তে চান, এগুলো তো যেহেতু মুখস্থ বিষয়, মুখস্থ বিষয় তো আসলে শেষ নাই পড়ে, তো এই ক্ষেত্রে আমি বললাম এই বইটা আপনাদের জন্য ভালো হবে। এখন এই বইয়ের তো সব জিনিস ভালো আমি বলি নাই, এই বইয়ের যেহেতু এই জায়গাগুলো ভালো, এই বইয়ের এই জায়গাগুলো আপনারা ফটোকপিও করে নিতে পারেন, বই থেকে ফটোকপি করে নিতে পারেন, বা বইয়ের ছবি তুলে আপনারা স্ক্যান করে নিতে পারেন। একজনের বই থাকলেই হয়। এই জায়গাগুলো মনে করেন, এই জায়গাগুলো কয়টা 10-15 পেজ আছে, হয়তো 15-20 পেজের মতো আছে ম্যাক্সিমাম, 15-20 পেজ। বইটা তো 300 পেজের, 300 পেজ তো আর আপনাকে পড়তে বলিনি, এই 15-20 পেজের জন্য আপনারা হয়তো স্ক্যান করে নিতে পারেন বা ছবি তুলে নিতে পারেন বা বইটাও রাখতে পারেন।
দেখেন তো মোটামুটি বুঝতে পারছেন কিনা এই পর্যন্ত আলোচনাটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার ইংলিশ ওই নিয়ে কি আর কোনো, অংশটাকে একত্রে তাহলে কি বলে? কোন অংশটাকে? ওই যে আপনার উম, যেটা একটু বিরোচন আগে বিরোচন। বললেন ওয়ার্ড, হ্যাঁ এগুলাকে বিরোচন। বলা হচ্ছে নন গ্রামার পার্ট, নন গ্রামার বা বিরোচন। তা মেমোরাইজিং পার্টও বলা যায়, মেমোরাইজিং পার্ট, ওকে স্যার। বিরোচন অংশ। ওকে, বুঝতে পারছি। এ নিয়ে আর কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। আচ্ছা, আর আমাদের কোর্স আউটলাইন নিয়ে আপনাকে আর কারো কোনো জানার আছে কি, কোর্স আউটলাইনটা নিয়ে? স্যার এটা কোর্সটা কত দিনের? কোর্সটা মূলত 6 মাসের, 6 মাসের মধ্যে আমরা কাভার আপ করার চেষ্টা করব, পুরো কোর্সটা কাভার করার চেষ্টা করব। তবে যদি 6 মাসে শেষ না হয়, ইন কেস, আমি বলছি যদি বাই চান্স শেষ না হয়, তাহলে হয়তো 7 মাস, আরেক মাস বেশি রাখতে পারে। আর এখানে তো আমাদের ক্লাসের কোনো রেস্ট্রিকশন নাই, যেহেতু আমরাই পড়াচ্ছি এবং আমরা আমাদের মতো কোর্স রান করছি। আমি যদি বলি যে ধরেন আপনাদের ইংলিশের এখানে 20টা ক্লাস হবে, আর আমি যদি 20টা ক্লাসে শেষ করাইতে না পারি, তাহলে আমার দরকার পড়লে আমি আরো 2টা বা 3টা বা 4টা বা 5টা ক্লাস নিয়ে 25টা ক্লাস আমি করতে পারবো। যেহেতু আমাদের এখানে টিচার পেমেন্টের কোনো ইস্যু নাই, আমরা নিজেরাই যেহেতু কোর্সটা করাচ্ছি, এটা আমরা আমাদের দায়িত্বে শেষ করে দিব। যদি আপনাদের মনে হয় যে স্যার টেন্সের একটা ক্লাস করেছেন বা ক্লজের আরেকটা ক্লাস করেছেন, ক্লজের যদি একটা ক্লাস বেশি নিতেন বা আমাদের প্র্যাকটিস একটা ক্লাস নিতেন, সেই ক্ষেত্রে এগুলো আমরা অ্যাকোমোডেট করতে পারবো, এগুলো কোনো সমস্যা নেই। তো মূলত আমাদের কোর্সটা 6 মাস ব্যাপী হবে। 6 মাসের একটা যেহেতু ফাউন্ডেশন কোর্স, আমরা রিটেন উদ্দেশ্য করে পড়াবো 6 মাসের কোর্সের মধ্যে, আশা করি। স্যার এখানে কি ম্যাথ ও রিটেনটা দেখবেন? হ্যাঁ, ম্যাথ রিটেনেরও আপনার তো অনেক কিছু আগায় যাবেন। আমাদের মূলত এই কোর্সের নামই তো ফাউন্ডেশন কোর্স, ম্যাথ কোর্সটারও অনেকটুকু আগায় যাবেন আপনারা। যদি ইংলিশে কোনো প্রশ্ন না আর থাকে স্যার তাহলে আমি, পরীক্ষা কি রেগুলার হবে? কিসের পরীক্ষা? স্যার আপনারা কি পরীক্ষা নিবেন না, মানে ক্লাস পরীক্ষার শেষ ব্যাপারে হলে বা? গতকালকে শাহিদ স্যার আপনাদেরকে বলেছে না? জি জি, ক্লাস টেস্ট স্যার হচ্ছে আমি রেগুলার হবে। গতকালকে ওই যে জয়েন ছিলাম না। রহমত একটু বলো তো, রহমত একটু ব্যাপারটা বলো, ক্লাস টেস্টের আমাদের হচ্ছে ব্যাপারটা। ক্লাস টেস্ট হবে, প্রতিটা ক্লাসে একটা করে টেস্ট হবে ক্লাসের পরে। আর হচ্ছে আপনার টোটাল ক্লাস থাকবে হচ্ছে 130। মানে ক্লাস যতটা হবে আপনাদের ক্লাস এক্সামও ততটাই হবে, মানে ক্লাস টেস্ট। আর হচ্ছে যে সাবজেক্ট টেস্ট আছে আমাদের 20টা, আর এবং ফাইনাল মডেল টেস্ট থাকবে 10টা। টোটাল হচ্ছে 160টার মতো আপনার এক্সাম হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্যার ইংলিশে যদি, একটু ইংলিশ সম্পর্কে একটু বলতে স্যার, প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, বলেন বলেন। সেটা হচ্ছে যে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এ ধরেন যে আমরা অনেকেই, বিশেষ করে অনেকের কথা বলবো না, আমি নিজের কথাই বলি, ধরেন অনেক দুর্বল, সেই ক্ষেত্রে আমি কিভাবে গ্রোথ আপ করবো? আচ্ছা, উম, আর হচ্ছে ইংলিশ, যে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে কি ধরনের, কিভাবে সেটা কাভার করবেন, বা যেহেতু ক্লাসের লিমিটেশন আছে, সেই ক্ষেত্রে দেখেন যে আমি যেহেতু উইক, সেই ক্ষেত্রে সেটা আমি কতটুকু কিভাবে করতে পারবো একটু যদি বলতেন। আচ্ছা ধন্যবাদ, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা হয়তো অনেকেরই আছে, বা আমরা যেহেতু অনেক দিন যাবত পড়াই, দেখি যে মূলত ইংলিশ রাইটিং এর ক্ষেত্রেই অনেকে পিছিয়ে যায়। ম্যাথ এবং ইংলিশে দুইটাই তো মূলত স্টুডেন্টরা দুর্বল থাকে, অনেকে ম্যাথে দুর্বল থাকে, অনেকে ইংলিশে দুর্বল থাকে, আবার অনেকে দুইটাতেই দুর্বল থাকে। আমি যেমন গতকালকে বলেছিলাম যে দুর্বলতা থাকতেই পারে, দুর্বলতা থাকা দর্শনীয় কিছু না। তবে দুর্বলতা নিয়ে পরীক্ষা চাকরি পাওয়া আসলে সম্ভব হবে না। বর্তমানে যে চাকরির পরীক্ষাগুলো হয় বা যে লেভেলের চাকরি পরীক্ষা হচ্ছে, বা এখন তো শুনছি সিলেবাস আরো আপডেট করবে, আরো যুগোপযোগী করবে, বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় বিশ্বের সাথে তাল মিলিয়ে একটা সিলেবাস করবে। তাহলে বুঝতেই পারছি যে ইংলিশের উপর গুরুত্বটা দিনকে দিন বেড়ে যাবে। তো যেহেতু ইংলিশে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, দুর্বলতা আছে, দুর্বলতা থাকলে কোনো সমস্যা নাই, দুর্বলতা কাটাই উঠতে হবে। তো এই জন্য আমাদের বুঝতে হবে যে ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে, ইংলিশ রাইটিং এর মধ্যে আসলে কোন জায়গাটা গুরুত্বপূর্ণ। ইংলিশ রাইটিং এর মধ্যে কয়েকটা গ্রামার পার্ট খুবই গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটা হচ্ছে টেন্স। টেন্স ব্যতীত আসলে কোনো বাক্যই লেখা সম্ভব না, কারণ প্রত্যেকটা বাক্যই কালের উপর ডিপেন্ড করে। সময়, আপনি আসলে কোন কালে বাক্যটা লিখছেন, এটা কি প্রেজেন্ট নাকি ফিউচার নাকি পাস্ট, এই তিনটা যে কোনো একটার মধ্যে বাক্যটা পড়বে, তাহলে বাক্যটা অবশ্যই টেন্সের সাথে সম্পৃক্ত।
এবং টেন্সের স্ট্রাকচার আছে। যেমন আমি যদি আপনাদেরকে বলি, বলেন দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি, কেউ একজন বলেন দেখি। সাবজেক্ট প্লাস সাবজেক্ট হ্যাভ প্লাস বিন বা been, হয়নি, সাবজেক্ট প্লাস সাবজেক্ট হ্যাজ। প্লাস হ্যাজ প্লাস বিন হ্যাভ প্লাস হ্যাজ ভার্বের অবজেক্ট বা প্লাস বিন না, এক্সটেনশন। বিন নাই, বিন নাই, বিন নাই, বিন নাই, ভার্বের পাস্ট বিন তো পার্টিসিপল এখানে না। প্লাস এক্সটেনশন, বাকি যা আছে এটা খুবই কমন একটা, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে টেন্সের একটা খুব কমন নিয়ম, যেটা হচ্ছে আপনার বাক্যে ব্যবহার করবেন। আপনি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো একটা বাক্য লিখেন, তাহলে আপনার এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। আপনারা প্রথম টেন্স পড়েছেন ক্লাস 5-এ, টেন্স প্রথম পড়ানো হয় ক্লাস 5-এ, ক্লাস 5 অব্দি আপনারা ক্লাস 6, 7, 8, 9, 10 প্রতি ক্লাসে টেন্স পড়েছেন। টেন্সটা গুরুত্বপূর্ণ কারণ কি, রাইটিং এর জন্য গ্রামার জানা যে একদম অত্যাবশ্যক ব্যাপারটা এরকম না, তবে গ্রামারের যে 2-3টা টপিক না জানলেই না, সেই টপিকের ব্যাপারেই বলছে। এটা হচ্ছে আপনার টেন্স, টেন্স সম্পর্কে একটা খুব ভালো আইডিয়া থাকার লাগবে, যেটা আমি ক্লাস 10-এর ক্লাসে দেওয়ার চেষ্টা করবো, যেটা আপনার রাইটিং এর জন্য কাজে আসবে। টেন্স প্রধানত 3 প্রকার, মোট আছে 12 প্রকার। মোট আছে কয় প্রকার? 12 প্রকার। প্রত্যেক প্রকারের মধ্যে আবার 4টা করে প্রকার আছে, 12 প্রকার। এই 12 প্রকারের মধ্যে আপনার রাইটিং এর জন্য 7 প্রকার টেন্স জানা লাগবে। এই 7 প্রকার টেন্স আসলে জানা খুব কঠিন কিছু না, অবশ্যই টেন্স সম্পর্কে আপনারা পরিচিত। আবার যখন আমি টেন্সটা পড়াবো, বর্তমানে তো আপনারা এখন যে এই যে আছেন, এই যে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। তা আশা করি এই 7 প্রকার টেন্স যদি আপনারা বুঝেন, টেন্সের ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে গেল। এরপরে কি আপনার প্র্যাকটিস করতে হবে? আরেকটা যে গুরুত্বপূর্ণ গ্রামারের টপিক, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটাও ভার্বের সাথে রিলেটেড, এবং প্রত্যেকটা বাক্যের মধ্যেই একটা সাবজেক্ট থাকে এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন সাবজেক্ট অনুযায়ী যদি ভার্ব সঠিকভাবে বসাতে না পারেন, তাহলে বাক্যটা সঠিক হবে না। যেমন আপনি যদি বলেন যে হি হ্যাভ হি হ্যাভ গন দেয়ার, তাহলে বাক্যটা সঠিক না বাক্যটা ভুল হবে বলেন দেখি? স্যার ভুল হবে, হি ভুল। হ্যাজ গন দেয়ার। কি হবে? হি হ্যাজ হবে। স্যার হি হ্যাজ গন দেয়ার। হি হ্যাজ অথবা হ্যাডও হতে পারে। আচ্ছা, হ্যাজ গন দেয়ার, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুব ইজি একটা নিয়ম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি খালি হি সি এটার উপরে ডিপেন্ড করে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা বিস্তর টপিক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তার মানে বাক্য সঠিক, ফ্রি হ্যান্ড রাইটিংটা সঠিক হতে হলে সাবজেক্টটা জানা গুরুত্বপূর্ণ, প্লাস টেন্সটা জানা গুরুত্বপূর্ণ। আরেকটা টপিক আপনাদের যেটা জানতে হবে, এটা হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাকশন। কাইন্ডলি কথা না বলে মিউট, সবাই মিউট রাখেন। আর রহমত একটু মিউট করে দাও তো। সেন্টেন্স কনস্ট্রাকশন, সেন্টেন্স কনস্ট্রাকশনটা আপনাদের জন্য জানা খুব প্রয়োজন। যে ভাই প্রশ্ন করেছেন যে ফ্রি হ্যান্ডরাইটিং কেমনে ভালো করতে পারবো, আসলে বাক্য গঠন, বাক্য গঠন সেন্টেন্স কনস্ট্রাকশন, বাক্য কিভাবে গঠন করতে হয়, বাক্য কিভাবে বড় করতে হয়। আপনি তো সবসময় ছোট বাক্য, যেমন সিম্পল সেন্টেন্সও সবসময় লিখবেন না, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটারাই তো সিম্পল সেন্টেন্স বলে। সব সময় তো আমরা সিম্পল সেন্টেন্সে লিখবো না, বা সিম্পল সেন্টেন্সে লিখলে মার্কও খুব বেশি আসবে না, বা সবসময় সিম্পল সেন্টেন্সে লেখাটা সম্ভব না। তার মানে বাক্য গঠন কিভাবে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে নেওয়া যায়, কম্পাউন্ডে নেওয়া যায়, অ্যাফার্মেটিভকে কিভাবে আমরা নেগেটিভে নিতে পারি ইত্যাদি, বা কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে নিতে পারি, এই সেন্টেন্স কনস্ট্রাকশন গুলো আমাদের জন্য খুব জানা প্রয়োজন। কিভাবে বাক্য গঠন করতে হয়, যেমন আহ, একটা বাক্য যদি লিখি, এভরিওয়ান হেটস এ লায়ার, এই বাক্যটা একটা অ্যাফার্মেটিভ বাক্য আছে। ধরেন অ্যাফার্মেটিভ বাক্যটাকে আমরা অ্যাফার্মেটিভ মানে একটু ভিন্ন একটা টুইস্টে লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারবো? দেয়ার ইজ না নো ওয়ান বাট হেটস এ লায়ার। এটা একটা সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার আমি কি করেছি? দুইটা জিনিস করেছি, দুইটা কাজ করেছি। কি কাজ করেছি? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমি নেগেটিফাই করেছি, আরেকটা হচ্ছে দেয়ার দ্বারা বাক্য শুরু করেছি। তাহলে আসলে বাক্যে আমরা কখন দেয়ার ব্যবহার করব, কখন কোন বাক্যগুলা দেয়ার দ্বারা শুরু হয়, এটাও আমরা অনেকেই জানি না। কেউ কি আমাকে বলতে পারবেন কোন বাক্যগুলা আমরা দেয়ার দ্বারা শুরু করি? এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান। না না না, দেয়ার দ্বারা আমরা বাক্য কখন শুরু করি কেউ বলেন দেখি?
যে স্যার ভাই অ্যাফার্মেটিভ সেন্টেন্স। না না, নেগেটিভ সেন্টেন্স না। যে ভাই আমাকে প্রশ্ন করেছেন, ভাই আপনি বলেন দেখি, আমরা বাক্যে কখন দেয়ার দ্বারা কোন একটা বাক্য শুরু করি, বলতে পারবেন? জানা না স্যার থাকলে মানে তো নির্দ্বিধায় আপনার বলেন, না, কোনো সমস্যা নেই। থাকা আমার বোঝাবে সঠিক তখন তো সঠিক দেয়ার জানা দ্বারা নেই। শুরু করবে। আচ্ছা, সঠিক জানা নেই, কোনো সমস্যা নাই, জানেন না দেখেই তো আসছেন। আর এটা আমাদের হচ্ছে দায়িত্ব যেন এই জিনিসগুলো আমরা আপনাদেরকে এই জিনিসগুলো অ্যাটলিস্ট কমপ্লিট করে দিই। এগুলো হচ্ছে বেসিক। দেখেন, এটা হচ্ছে বেসিক। এই বেসিকটাই আপনার না, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই জানা নেই। আমি যদি 10 জন স্টুডেন্টকে জিজ্ঞাসা করি, 8-9 জনই বলতে পারে না আসলে কখন কোন বাক্যগুলা আমরা দেয়ার দিয়ে শুরু করি। তাহলে বেসিকটা যদি আমাদের জানা না থাকে, আমরা কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিংটা আসলে ভালো করার উদ্যোগ গ্রহণ করতে পারি? আসলে গ্রহণ করা সম্ভব না। তার মানে আমাদের যদি একটা ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করতে চাই, কিছু বেসিক আমাদের জানা থাকা লাগবে। এটার উপর ভিত্তি করে এটাকে কাজে লাগায় আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখতে পারবো। কোনো বাক্যে আছে, নেই, থাকা, না থাকা, কোনো বাক্যে যদি আমরা আছে, নেই, থাকা, না থাকা, অস্তিত্ব আছে, অস্তিত্ব নেই, এই জাতীয় কোনো বাক্য আছে, সে সকল বাক্য আমরা শুরু করি দেয়ার দ্বারা। যেমন আমি যদি বলি, এক দেশে এক রাজা আছে, এক দেশে এক রাজা আছে, তাহলে আমরা বাক্যটা স্টার্ট করবো কিভাবে? দেয়ার ইজ আ কিং ইন এ কান্ট্রি, ইন এ কান্ট্রি। অটোমেটিক আপনার বাক্যের মধ্যে দেয়ার দ্বারা আপনার বাক্যটা শুরু করতে হবে। আমি যদি বলি সেখানে কোনো আহ, ধরেন খাদ্য নেই, তাহলে দেয়ার ইজ নো ফুড। তার মানে আছে, নেই, থাকা, না থাকা, অস্তিত্ব, আছে, নেই, এই জাতীয় বাক্য যখন আমরা গঠন করব, যে কোনো বাক্য হতে পারে, সেই সকল বাক্যে আমরা দেয়ার ব্যবহার করব। যদি বলি এই শহরে একটি চিড়িয়াখানা আছে, তাহলে আমরা বাক্যটা কিভাবে বলবো? দেয়ার ইজ এ জু ইন দিস সিটি। তার মানে অটোমেটিক আপনার হাতের লেখার মধ্যে কিন্তু দেয়ার চলে আসবে। তার মানে এটা, এই যে এখন আমি আপনাদেরকে বললাম, আপনার কাছে এটা এখন মনে হবে পানির মতো সোজা। আসলে এটা তো বোঝা খুব কঠিন কোনো ব্যাপার না। আছে, নেই, থাকা, না থাকা, তো আছে, নেই। আচ্ছা, এই কথাগুলো কে বলে? মিটিং আচ্ছা, কথাগুলো কাইন্ডলি চলাকালীন একটু বললেন না? আপনারা একটু আহ, সবাই মিউট থাকবেন, যখন কথা বলার দরকার তখন হচ্ছে আনমিউট করে নেবেন। আচ্ছা, আমরা সবাই এখন এখানে যারা আছি সবাই মোটামুটি উপযুক্ত বয়সের, এবং এই জিনিসগুলো সবাই মোটামুটি বুঝে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই আনমিউট করে আমাকে যে কোনো প্রশ্ন যে কোনো সময় জিজ্ঞাসা করতে পারবেন, আমি উত্তর দিব। আর যদি প্রয়োজন না থাকে তাহলে মিউট রাখবেন, তাহলে ক্লাসের একটা ডেকোরাম মেনটেন করা হয় এবং সকলেই উপকৃত হয়। আবার অনেক বাক্য এরকম আছে যে বাক্যগুলো ইট দ্বারা শুরু হয়। ইট, অনেক বাক্য আপনারা নিশ্চয়ই দেখেছেন ইট দ্বারা শুরু হয়। কোন বাক্যগুলো ইট দ্বারা শুরু হয়? আমরা কোন বাক্যগুলো ইট দ্বারা শুরু করব? আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং জানতে হলে এসব বাক্যের কিছু বেসিক জিনিস জানতে হবে, যেগুলো অনেক জায়গায় হয়তো আপনারা দেখবেন না। আমি আপনাদেরকে মোটামুটি, আমি তো নিজে অনেক কোচিং এ ক্লাস নিয়েছি, প্লাস নিজেও অনেকগুলা কোচিং এ পড়েছি। ইংলিশ ক্লাসগুলো যে করতে হয়েছে সবসময় এমন না, বাট আমি বেশ কিছু ইংলিশ ক্লাসে বসেছি। আমি দেখেছি এই ইংলিশের বেসিক গুলো অনেকগুলা কোচিং এ শেখানো হয় না, খুব গদ বাঁধা কিছু গ্রামার রুল শেখানো হয়, যেগুলো আসলে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে সকলের জন্য উপযোগী হয় না। তো আমাদের মূলত এখানে টার্গেট এটাই থাকবে, যেহেতু এটা ফাউন্ডেশন কোর্স, ফাউন্ডেশন এর আরেকটা সিনোনিম আমি যদি বলি বেসিক, বেসিক কোর্স। কারণ আপনাদের বেসিকটা এখানে আমরা শেখানোর জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছে, এবং যখন যে ক্লাসে বেসিক গুলা শেখানোর প্রয়োজন হবে, যেটা ক্লাসের সাথে রেলেভেন্ট, অবশ্যই আমি এগুলো নিয়ে আলোচনা করব। আর এছাড়া আমাদের যে স্যার ট্রান্সলেশন ক্লাস থাকবে, এই স্যার ট্রান্সলেশন। এখানে যে হ্যাঁ, বলেন। স্যার আপনারা যে ক্লাসটা নিবেন আমরা কি লাস্ট দিকে পাবো এই রিটার্ন ক্লাসগুলো নাকি ফার্স্ট দিক থেকে শুরু করবেন? একদম ফার্স্ট দিকে তো আর রিটেনের খুব জিনিস পড়াবো না। প্রথম জিনিস, গ্রামারের বেসিক বা ইংলিশের বেসিক শুরু হয় কি দিয়ে জানেন? কেউ বলতে পারবেন ইংলিশের বেসিক শুরু হয় কি দিয়ে? ইংলিশের বেসিক শুরু হচ্ছে বার্থক কি কি? ইংলিশ অ্যালফাবেট দিয়ে। অ্যালফাবেট আপনারা প্রথমে কি শিখেন? এ বি সি ডি থেকে জেড পর্যন্ত, এটা হচ্ছে বেসিক। আশা করি এই বেসিক আমাদের সবারই জানা আছে। তা আমরা তো অ্যালফাবেট শিখবো না,
অ্যালফাবেটের পরে বেসিক হচ্ছে ওয়ার্ড। এই ওয়ার্ড গঠন বা সাইনট্যাক্স এটাও আমরা মোটামুটি জানি, ওয়ার্ড গুলো জানি। হয়তো অনেক ওয়ার্ড আমাদের শব্দ ভান্ডারে নেই, তবে ওয়ার্ড আমরা চিনি বা ওয়ার্ড আমরা গঠন করতে পারি। এর পরবর্তী বেসিকটাই হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। তা আমাদের ইংলিশ ক্লাসগুলো আমরা শুরু করবো পার্টস অফ স্পিচ দিয়ে। এবং পার্টস অফ স্পিচ আমরা পড়বো, প্রিলিতে যেগুলো আসে ওইগুলো তো আমরা সমাধান করবোই। পার্টস অফ স্পিচের যেগুলো আমাদের রিটেনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা তাৎক্ষণিক রিটেনের জন্য ওই জায়গাগুলো পড়ায় ফেলবো, যেন রিটেনে আমাদের কাজে আসে। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে রিটেন ক্লাসগুলো একদম লাস্ট দিকে না নিয়ে একটু সামনাসামনি নিলে কি হতো, আমরা প্র্যাকটিস করতে পারতাম, প্রবলেম হলে আমরা দেখাতে পারতাম, সামনাসামনিও নিব, কিংবা এটা ভালো সামনাসামনি হতো আর কি। মানে ধরেন পার্টস অফ স্পিচের কয়েকটা ক্লাস করাবো, বা গ্রামারের কয়েকটা ক্লাস করাবো, এরপরে দেখা যাবে রিটেনের এক দুইটা ক্লাসও মাঝখানে মাঝখানে নিয়ে নিব। বুঝতে পেরেছেন? জি স্যার, কারণ লাস্ট দিকে সবারই একটু মানে সবাই একটু ড্যাম হয়ে যায়, এত বেশি গুরুত্ব হ্যাঁ, থাকে না। বুঝতে পেরেছি। ভাই, যে ভাই আমাকে প্রশ্ন করেছেন, ভাই আপনি কি উত্তরটা পেয়েছেন? জি জি, পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? ইংলিশ ইংলিশ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে একটু প্রশ্ন করেন দেখি। আর আপনাদের আজকে হচ্ছে এটাই স্যার সময়। এর দ্বারা শুরু হয়েছে কোন বাক্যগুলো? স্যার এটা আমি মিস করে ফেলছিলাম, স্যার শুনতে পারিনি নেটওয়ার্কের বুঝে জন্য। নাকি? স্যার এর দ্বারা শুরু হয় কোন বাক্যগুলো? ইট, আমি এটা বলি নাই, আমি এমনি বললাম আর কি। বিভিন্ন বাক্য তো আমরা বিভিন্ন ভাবে শুরু করি, যেমন ইট দিয়ে শুরু করি, দেয়ার দ্বারা শুরু করি। বিভিন্ন বাক্য আমরা অবজেক্ট দ্বারা শুরু করি, যেমন আমি যদি বলি কামিং এট আস আর দ্য অ্যাংশাস অ্যাংশাস স্টুডেন্টস, উদ্বিগ্ন ছাত্ররা আমাদের দিকে আসছে। এই যে একটা বাক্যের কনস্ট্রাকশন, এটাও তো একটা বাক্য। ফ্রি হ্যান্ড রাইটিং যদি আপনাদের ভালো করতে হয় তাহলে এটাও তো আপনাদের প্রয়োজন। এই যে বাক্যটা করেছি, এই বাক্যে আমি কি করেছি, প্রথমে ভার্ব নিয়ে এসেছি কামিং। কামিং কি একটা ভার্ব, আর আমার সাবজেক্ট কই, সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস। সাবজেক্ট নিয়ে গেছি শেষে, ভার্ব নিয়ে আসছি প্রথমে। এটা কি কোনো প্যাসিভ ভয়েস বলতে পারবেন আপনারা কেউ, নাকি অ্যাক্টিভ ভয়েস বলেন দেখি? অ্যাক্টিভ ভয়েস। স্যার এটা প্যাসিভ। অ্যাক্টিভ। দেখি বলেন, আমি জাস্ট আজকে তো বেসিক ক্লাস আলোচনা করছি, আপনারা বুঝে যাবেন যে আসলে আমরা কিভাবে পড়াবো। এটা কি স্যার অ্যাক্টিভ অ্যাক্টিভ মনে ভয়েস না হচ্ছে। প্যাসিভ ভয়েস? অ্যাক্টিভ হইতে পারে। অ্যাক্টিভ হইতে পারে একজন বলছে, বাকিরা বলেন দেখি। স্যার যেহেতু প্যাসিভ হইতে স্যার হইলে বি অ্যাক্টিভ। প্লাস বুঝি থাকতে হয়, তো এই জন্য একসাথে নাই, এটা এই জন্য অ্যাক্টিভ করে এটা। এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কি, কর্তা নিজেই যখন কোনো কার্য সম্পাদন করে তখন সেটাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আমাদের দিকে কে আসছে, স্টুডেন্ট আসছে, কর্তা নিজেই কার্য সম্পাদন করছে। এখন কর্তা যেখানেই থাক, কর্তা যে সবসময় শুরুতেই থাকবে ব্যাপারটা এরকম না। কর্তাকে আমি বাক্যের শেষে ছুড়ে মারলাম, কোনো সমস্যা নেই, তবে কর্তাটা এখানে কাজটা করছে, তাহলে এটা একটা অ্যাক্টিভ ভয়েস। কামিং এট আস আর দ্য অ্যাংশাস স্টুডেন্টস, তাহলে এটা কোন ধরনের বাক্য কনস্ট্রাকশন? এটা আমি কি করেছি, এটা করেছি ইনভার্সন। ইনভার্সন অফ ভার্ব। তা আমরা যখন বিভিন্ন গ্রামার টপিক গুলো নিয়ে আলোচনা করব, কোনটা কিভাবে আমরা বাক্যের মধ্যে ব্যবহার করতে পারবো এবং কোনটা আমাদের হচ্ছে সেন্টেন্স কারেকশনের জন্য প্রয়োজন হবে, সেন্টেন্স কনস্ট্রাকশন আমরা করতে পারবো কোনগুলা গ্রামার টপিক নিয়ে, এগুলো আমি ক্লিয়ারলি যখন এই যে ইনভার্সন নিয়ে আলোচনা করব তখন তো ক্লিয়ারলি ইনভার্সন নিয়ে পড়াবো। অনেকগুলা সেন্টেন্স গঠন করে দেখাবো, প্র্যাকটিস করাবো, আপনারা হোমওয়ার্ক করবেন, পরীক্ষা দিবেন। তখন আশা করি এই জিনিসগুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন, অনেক ধরনের কনস্ট্রাকশন শিখতে পারবেন। এখানে আপনাদের যাদের ক্লাস নেবে আশা করি তাদের উপর আপনাদের একটা কনফিডেন্স আছে বিধায় আপনারা আজকে ক্লাসে আসছেন। তো আমরা আপনাদেরকে হয়তো আমাদের থেকে আপনারা অনেক নতুন কিছু শিখতে পারবেন, অথবা অনেক পুরাতন জিনিস শিখবেন নতুন ভাবে, এবং এগুলো আপনারা আসলে বাস্তবে যেন প্রয়োগ করতে পারেন ওই অনুযায়ী আসে আমরা ক্লাসগুলো আপনাদের সম্পাদন করাবো, শেষ করাবো। এবং আপনাদের এই মানে মতামতের ভিত্তিতে, আপনাদের এই রিভিউ এর ভিত্তিতেই পরবর্তী আমাদের আরো ব্যাচে স্টুডেন্টরা আসবে। আমরা তো আজকে ক্লাসটা করাচ্ছি মূলত কেন করাচ্ছি, আমরা হচ্ছে আমরা আপনারা জানেন সরকারি বেতন তো আসলে খুব বেশি কিছু না। সরকারি ফার্স্ট ক্লাস গ্যাজেটের অফিসারের বেতন কত, নবম গ্রেডের বেতন খুব বেশি একটা বেতন না।
বেতন যদি আজকে অনেক বেশি থাকতো তাহলে তো আমরা পৃথকভাবে ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন পড়তো না, যেটা বাস্তব কথা। তাহলে আমরা কেন ক্লাস করাচ্ছি? আমরা ক্লাস করাচ্ছি যেহেতু আমরা সৎভাবে থাকতে চাই। আমরা যদি অসৎ হইতে যাইতাম তাহলে তো আমাদের ক্লাস নেওয়ার কোনো ব্যাপার ছিল না, আমরা অফিসে যেতাম আর বাসায় এসে ঘুমাইতাম। অসৎ পথে টাকা ইনকাম করার তো কোনো ব্যাপার না। তবে আমরা কি থাকতে চাই, আমরা যেহেতু সৎ পথে টাকা ইনকাম করতে চাই, আমরা চাই কি আমরা হচ্ছে আমাদের যে নলেজ আছে, আমাদের যে নলেজটা আছে, যে এক্সপার্টিসটা আছে, এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনাদেরকে বেনিফিট করতে চাই। এবং আপনারা যখন উপকৃত হবেন তখনই তো আপনারা অন্যদেরকে আমাদের কথা বলবেন। যেখানে এসে আপনারা ইংলিশে বা ম্যাথে বা ওভারঅল আপনারা উপকৃত হয়েছেন, আপনারা মানুষকে রেফার করতে পারবেন। তো আমাদের টার্গেট থাকবে যেন আমরা সর্বোচ্চটা দিয়ে আপনাদের ক্লাসগুলা কমপ্লিট করাতে পারি, এবং আমাদের মাধ্যমে যেন আপনারা উপকৃত হন, এবং ইন রিটার্ন আপনাদের মাধ্যমেও যেন আমরা উপকৃত হই, এবং পরবর্তীতে আমরা যেন আরো স্টুডেন্ট পাই। আপনারা হচ্ছে আমাদের জন্য অ্যাসেট, এবং আমাদের যতটুকু দেওয়ার আমরা আপনাদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের কমিটমেন্ট আমাদের পক্ষ থেকে। তো আশা করি আপনারা হতাশ হবেন না, এবং আমরা যে স্টেজে আছি স্টেজ থেকে আমরা কোনোদিনই আপনাদেরকে হতাশ করার চিন্তাও করতে পারি না। তো আশা করি আপনাদের যে কোনো সমস্যা যখনই থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সবাই যুক্ত থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সকল টিচাররা থাকবে। আপনারা যে কোনো সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারবেন মানে এই না যে আপনারা মেসেজ দিলে সাথে সাথে মেসেজের উত্তর পেয়ে যাবেন। আমরা অফিসে থাকতে পারি, মিটিংয়ে থাকতে পারি, বিভিন্ন জায়গায় থাকতে পারি, বা ফ্যামিলি প্রোগ্রামেও ব্যস্ত থাকতে পারি। তবে অবশ্যই যখন আমরা ফ্রি থাকবো বা আমরা যখন মেসেজগুলো দেখবো আমাদের মধ্যে থেকে আপনারা সাড়া পাবেন, অবশ্যই আপনারা উত্তর পাবেন, সমাধান পাবেন। আরো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, ইংলিশ কেন্দ্রিক যদি কোনো প্রশ্ন থাকে আরো প্রশ্ন করতে পারেন। আজকে তো আমরা অফিসিয়াল ক্লাস শুরু করি নাই, অফিসিয়াল ক্লাস যেদিন আমরা পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করব সেদিন আমরা বিস্তারিত ক্লাসের মধ্যে চলে যাব। আজকে জাস্ট ওভারঅল আলোচনা। আমাকেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন। গতকালকে যেহেতু আমি খুব বেশি সময় দিতে পারিনি, আমার একটা ব্যস্ততা ছিল, আজকে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। স্যার আপনার ক্লাসের রুটিন গুলো যদি স্যার আমাদেরকে দিয়ে দেন তাহলে স্যার আমার জন্য অনেক উপকার হয়। যে আমাদের ক্লাসে রুটিন দিয়ে দিয়েছে, যে আপনাদের যে আমাদের কোর্স কোঅর্ডিনেটর আছে রহমত, উনি আপনাদেরকে রুটিন দিয়ে দিবে। আমি আমার রুটিনটা আমি কবে কবে ফ্রি আছি আমি দিয়ে দিয়েছি তাকে আজকে। তো আপনারা রুটিনটা পেয়ে যাবেন। আর কোনো প্রশ্ন আছে ভাই কারো? আর স্যার, একটা জিনিস আমি তো আমি 47 বিসিএস দিব, এটার জন্য কি আপনাদের নতুন কোনো ব্যাচ আছে 47-এর জন্য? 47-এর জন্য না, 47-এর জন্য আমাদের ব্যাচ নাই, আমাদের একটা ক্র্যাশ কোর্স রান করেছিলাম। কারণ আমরা ভেবেছিলাম যে 1 মাসের মধ্যে বিসিএসটা হয়ে যাবে, তবে বিসিএসটা যেহেতু পিছায় দিয়েছে, তো এই কারণে হচ্ছে ওই ব্যাচে আপনারা চাইলে ভর্তি, ওই ব্যাচে আপনারা ক্লাস করতে পারবেন 47-এর জন্য। তবে ওটা খুবই সংক্ষিপ্ত কোর্স, বুঝতে পেরেছেন? আর এটা হচ্ছে আমাদের লং কোর্স। এখানেই মূলত আমাদের হচ্ছে আসল যে জায়গাগুলো ইমপ্রুভমেন্ট করা দরকার স্টুডেন্টদের, ওইটা আমি করে দিব। আরেকটা ব্যাপার আপনাদেরকে খুব আগে থেকেই বলে দিই, যেহেতু আপনারা বিসিএস দেওয়ার নিয়ত করেছেন, সবসময় মাথায় রাখবেন যে আপনাদের মধ্যে যেন আজকে থেকেই এরকম ভাবে আপনারা পড়াশোনা করেন যে আপনারা যদি একজনও নেয় সেই একজন যেন আপনি হতে পারেন। এই মেন্টালিটি নিয়ে পড়াশোনা শুরু করবেন। একজন নিলে এই একজনের মধ্যে যেন আপনি থাকেন, এই মেন্টালিটি নিয়ে আপনারা পড়াশোনা শুরু করবেন, তাহলেই আপনারা গন্তব্যে পৌঁছাতে পারবেন। এখন কতজন নিচ্ছে, কতজন নিবে, কতজন টিকাচ্ছে, এসব আসলে বিসিএস এর ক্ষেত্রে দেখা যাবে না। আপনাদের মধ্যে নিজেদের মধ্যে কনফিডেন্স থাকতে হবে। কনফিডেন্স গ্রো করেন, কনফিডেন্সের কোনো বিকল্প নেই। এই কনফিডেন্স আপনাদের চোখে মুখে দেখা যাবে। আপনারা যখন ভাইবা বোর্ডে যাবেন, ভাইবা বোর্ডে দেখেই তারা বুঝতে পারবে এই ছেলেটা বিসিএস ক্যাডার হওয়ার যোগ্য কিনা। বুঝতে পারছেন? এই ভাইবা বোর্ডের মধ্যেই আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার অ্যাপিয়ারেন্সই বলে দিবে যে আপনি কি আসলে বিসিএস ক্যাডার হওয়ার যোগ্য কিনা, আপনি কি দেশ পরিচালনার জন্য, দেশের নীতি প্রণয়নের জন্য আপনি আসলে উপযোগী কিনা। এই কনফিডেন্সটা কিন্তু আপনি ভাইবা বোর্ডের আগের দিন তৈরি করতে পারবেন না। দেখবেন ভাইবা অনেকেই দিতে যায়, কিন্তু সবার মধ্যে কনফিডেন্স একরকম থাকে না। আপনি একটা উত্তর পারেন না, এই উত্তর যে পারেন না এটা বলার জন্য একটা কনফিডেন্স, একটা পার্সোনালিটির প্রয়োজন আছে। মনে রাখবেন বিসিএস এর ভাইভাটা কিন্তু আপনার নলেজ টেস্ট না। অনেকেই মনে করে এটা একটা নলেজ টেস্ট, আমার নলেজ পরীক্ষা করা হচ্ছে। আসলে এটা একটা ভুল ধারণা। আপনার নলেজ যে আপনি আছে এটা আপনি প্রিলির মধ্যে শো করেছেন, আপনি রিটেনের মধ্যে শো করেছেন, এই জন্যই আপনি আজকে ভাইভা দিতে আসছেন। তার মানে আপনি নলেজেবল, এটা নো ডাউট, আপনি অবশ্যই নলেজেবল। তাহলে ভাইভা মোডের মধ্যে কি দেখে? ভাইবার মধ্যে বোর্ডের মধ্যে আপনার পার্সোনালিটি দেখে, আপনার পার্সোনালিটি টেস্ট করা হয়।
আপনার পার্সোনালিটি দেখা হয়। আপনি একটা উত্তর পারেন না এটা আপনি কিভাবে বলছেন? সবাই তো সব উত্তর পারবে না। ইভেন ভাইবা বোর্ডের মধ্যে যারা আছে তারাও উত্তর সব পারবে না। আমি যদি তাদেরকে অনেকগুলো প্রশ্ন করে হয়তো তাদের উত্তর জানা নাই থাকতে পারে। মানুষ তো আর সর্বজান্তা না। তবে আপনি যে উত্তরটা জানেন না এটাও যে আপনি কতটা কনফিডেন্সের সাথে বলতে পারেন, আপনার আপনার বাক্যের মধ্যে শব্দ চয়ন কতটা সুন্দর হয়, এগুলা কিন্তু আজকে থেকে আপনারা যেহেতু এই লাইনে এসেছেন আজকে থেকে এগুলো চিন্তা করবেন। নিজেদেরকে মনে করবেন আপনারা আজকে থেকে একজন বিসিএস ক্যাডার, এবং বিসিএস ক্যাডারদের চাল চলন কথাবার্তা শব্দ চয়ন যেরকম হওয়া উচিত ওইভাবেই আপনারা আজকে থেকে নিজেদেরকে প্রস্তুত করবেন। তাইলে এই কনফিডেন্সটা আপনাদের আজকে থেকে গ্রো করা শুরু করবে, এবং 1 বছর 1.5 বছর পরে গিয়ে দেখবেন এই কনফিডেন্সের একটা প্রতিফলন আপনারা নিজেদের মধ্যে দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? স্যার, স্যার ওই যে আমি একটু লেটে জয়েন করছিলাম, ওই যদি লিটারেচার নিয়ে কিভাবে পড়বো ওটা যদি একটু আবার কাইন্ডলি বলতেন। লিটারেচার নিয়ে কিভাবে পড়বো আমি কিছু বলি নাই, আমি জাস্ট ওভারঅল আলোচনা করেছি যে লিটারেচারের কোন পার্টগুলো আমরা দেখাবো, কোন পার্টগুলো আসলে আমাদের জন্য প্রয়োজন, কতটুকু মার্ক আমরা লিটারেচার থেকে পাওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে আমাদের লিটারেচারের মধ্যে 8 মার্ক আর কি আমাদের হচ্ছে টার্গেট থাকবে। এটাই বলেছি, কিভাবে পড়বো কি পড়বো এটা এখনো বলিনি, আমরা ক্লাসে যখন যাবো তখন বলবো। আমি বিসিএস এর ভাইবের মধ্যে আমার এক ও, মানে কলিগের বিসিএস ভাইবার একটা ছোট্ট একটা জিনিস বলি। উনি ক্যাডার হিসেবে গ্যাজেটেড হয়েছেন, উনি আমার কলিগ। তো উনাকে বিসিএস ভাইবা বোর্ডের মধ্যে এমন একজন ভাইবা বোর্ডের সম্মুখীন হয়েছিলেন যিনি হচ্ছে খালি সাহিত্য নিয়ে প্রশ্ন করেন। আপনি সাহিত্য ধরেন পারেন না, তারপরও আপনার সাহিত্য নিয়ে প্রশ্ন করবেন, ওনার কাজই এটা। উনি খালি সাহিত্য নিয়ে প্রশ্ন করতেন এবং স্পেসিফিক্যালি রবীন্দ্রনাথ নিয়ে প্রশ্ন করতেন। রবীন্দ্রনাথের মনে করেন খুব ইন ডেপথ প্রশ্ন করতেন। এখন এটা মানে ভাইবা বোর্ডের প্রশ্ন তো আমরা আগেই জানি যে বিভিন্ন বোর্ডে কেমন ভাইবা প্রশ্ন করতো, উনি সাহিত্য নিয়ে প্রশ্ন করতো। আমার যে কলিগ ছিল এই কলিগকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সাহিত্য পড়েন কিনা। আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি সাহিত্য পছন্দ করেন কিনা বা পড়েন কিনা, অবশ্যই আপনার বলা উচিত যে জি স্যার আমার আসলে এটা পছন্দ বা আমি পড়ি বা আমার ভালো লাগে। যদি ভালো নাও লাগে, আসলে একজন বিসিএস ক্যাডার তিনি পড়াশোনার মধ্যে থাকবে না এটা তো কল্পনার বাইরে। এখন মনে করেন আপনি আজকে মানে একজন স্টুডেন্ট বা ক্যান্ডিডেট, আপনি এখন নিউজ পেপার পড়েন, আপনি ক্যাডার হয়ে গেলে নিউজ পেপার পড়বে না এটা তো আসলে চিন্তাও করা যায় না। কারণ আপনি ক্যাডার হয়ে গেলে আপনার নিউজ পেপারটা আরো বেশি পড়ার প্রয়োজন, কারণ তখন আপনার দেশ পরিচালনার সাথে সরাসরি যুক্ত। আপনার এটা একটা ভালো অভ্যাস যে ক্যাডাররা সবসময় আপডেটেড থাকে, সবসময় তাদের সাথে কথা বললে মনে হবে তারা খুব নলেজেবল। তারা নলেজেবল কেন? তারা নলেজেবল এই কারণেই তারা নিউজ পেপার পড়ে। আপনি যদি রেগুলার নিউজ পেপার পড়েন আপনিও নলেজেবল হবেন। তো ক্যাডাররা নলেজেবল থাকে কারণ এই যে তাদের এই জার্নির মধ্যে তাদের একটা খুব ভালো অভ্যাস গড়ে ওঠে, যে নিউজ পেপার পড়ার অভ্যাস। তারা দেখবেন সবসময় তাদের টেবিলে নিউজ পেপার থাকে, তাদের বাসায় নিউজ পেপার থাকে, তারা সবসময় খবর পড়ে খবর দেখে। তো তাকে জিজ্ঞাসা করা ছিল সাহিত্য পড়ে কিনা, সে বলেছিল সাহিত্য পড়ে। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল কি সাহিত্য পড়ে, তখন তিনি ইংলিশ লিটারেচারের কথা বলেছিলেন। ইংলিশ লিটারেচার পরে ইংলিশ লিটারেচার মধ্যে কিছু লিটারেচার কথা বলেছিলেন, যেমন ওথেলোর কথা বলেছিলেন, যে লিটারেচার গুলো অ্যাকচুয়ালি সে পড়েছিল। তো তখন স্যার আর তাকে বাড়তি প্রশ্ন করেন। এখন আপনি যে লিটারেচার পড়লে আপনার যে রবীন্দ্রনাথই পড়তে হবে এটা তো আসলে কোথাও লেখা নেই। আপনি হয়তো রবীন্দ্রনাথ নাই পড়তে পারেন, বঙ্কিম নাই পড়তে পারেন, বঙ্কিমের লেখা হয়তো আপনার অনেক কঠিন লাগতে পারে, আপনি হয়তো প্রমোদ চৌধুরীকে পড়তে পারেন, আপনি হয়তো ইংলিশ লিটারেচার পড়তে পারেন, এটা কোনো দোষণীয় না। আপনি যে পড়েন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে হ্যাঁ সে হচ্ছে পড়াশোনার মধ্যে আছে, সে পড়ে, পড়তে পছন্দ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একজন ক্যাডার অফিসার হিসেবে। তো ইংলিশ লিটারেচারটা যে সে পড়ে তাকে যখন এটা নিয়ে প্রশ্ন করেছিল সে কিছু কনফিডেন্টলি উত্তর দিয়েছে, এজন্য তাকে আর বাড়তি জিজ্ঞাসা করা হয়নি। তো আপনার যে কোনো কিছুই যে কোনো পরিস্থিতিতে আপনার কাজে আসতে পারে। এই জন্য আপনাদেরকে বলবো সবসময় প্রস্তুত থাকবেন এবং প্রস্তুতিটা এখন থেকে নিবেন। যে আপনারা 48তম বিসিএস এর ভাইভা দিবেন, ভাইভা বোর্ডে আপনারা ভালো একটা পরীক্ষা দিবেন এবং 48-এর মধ্যেই আপনারা আসলে ক্যাডার হয়ে বের হবেন। এটা আপনাদের নিয়ত থাকতে হবে। নিয়ত কোনো সময় এমন থাকবে না আচ্ছা 48টা দেই, এরপরে 49তম দিব, এরপরে 50তম দিব, ওই নিয়ত থাকা যাবে না। 48-এর মধ্যেই যেন ক্যাডার হইতে পারেন এই নিয়ত করবেন, এবং এর সহযোগী আমরা হতে চাই আপনাদের সাথে। আমরা আপনাদের পার্টনার হতে চাই, যেমন 48-এর মধ্যেই যেন আপনাদের কোনো একটা ক্যাডার চলে আসে এবং আপনাদের কাঙ্ক্ষিত ক্যাডারটাই যেন আসে, সেটাই আমাদের চাওয়া থাকবে। ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার আজকের আজকে ক্লাস কি এখানেই শেষ? হ্যাঁ, আজকে ক্লাসটা আমাদের প্রথম ক্লাস, জাস্ট ওভারঅল একটু ইংলিশটা নিয়ে আলোচনা করেছি। আমাদের যে নেক্সট ক্লাস থাকবে, নেক্সট ক্লাস হচ্ছে আমরা ইংলিশের গ্রামার টপিকগুলো নিয়ে সরাসরি চলে যাব, পার্টস অফ স্পিচ থেকে শুরু করব। আমাদের রুটিনটা আমি আজকে আমার কোঅর্ডিনেটরকে দিয়ে দিয়েছি আমি কবে কবে ফ্রি আছি।
তো আপনারা হয়তো গ্রুপের মধ্যে রমত, ওরা কবে রুটিনটা পাবে? রমত ক্লাসে আছো? আচ্ছা, ও হয়তো ক্লাসে নাই। তো রুটিনটা কবে পাবেন এটা আপনাদের কি গ্রুপে অ্যাড করা হয়েছে কোনো? না স্যার, এখনো করা হয়নি। হ্যাঁ স্যার। আচ্ছা, হয়তো আজকের মধ্যে অ্যাড করা হয়ে যাবে। ওই গ্রুপে আমরা তিনজন টিচারই থাকবো, ওই গ্রুপের মধ্যে আপনারা পেয়ে যাবেন রুটিনটা কবে। হয়তো আজকে কালকের মধ্যে গ্রুপ খুলে গ্রুপে অ্যাড করে দিবে। তো আজকে যদি কোনো প্রশ্ন না থাকে আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখি। স্যার ওভারঅল একটা একটা আইডিয়া প্রশ্ন ছিল, দিলাম। একটু ফি ফি সম্পর্কে একটু যদি বলতেন। ফি কত? ফি তো আমাদেরকে মনে হয় বলে দিয়েছে। রহমত ক্লাসে আছো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ফিটা বলে দিচ্ছি। আমাদের হচ্ছে হ্যাঁ, ফিটা রেগুলার বলে ফি দাও। হচ্ছে 8,000 টাকা, যেটা এখন হচ্ছে আমরা 5,000 টাকা করে ভর্তি নিচ্ছি। তারপরে আপনারা গত কালকে যারা মানে ভর্তি হয়েছেন বা যারা ক্লাসে জয়েন ছিলেন জানেন যে আপনাদের জন্য প্রথম হচ্ছে যে 4500 টাকার একটা অফার দেওয়া হয়েছিল। তো যেহেতু আপনারা সবাই কালকে জয়েন করছিলেন, আপনারা এখন ওই 4500 টাকার অফারটা নিতে পারবেন। এবং 1,000 টাকা পেমেন্ট করেও আপনি হচ্ছে ভর্তি হতে পারবেন। 1,000 টাকা যদি এখন পেমেন্ট করেন, বাকি টাকাটা আপনাকে 15 দিনের মধ্যে পেমেন্ট করতে হবে। সবাই কি ক্লিয়ার হয়েছেন আমার কথা? জি, বুঝতে পারছি। 1,000 টাকা পেমেন্ট করে ভর্তি হতে পারবেন। আপনাদের কোর্স ফি যেটা থাকবে হচ্ছে 4,500 টাকা। আর তো রহমত, এক ওরা হাজার টাকা রুটিনটা দিলে বাকি রুটিন রুটিনটা স্যার কবে হচ্ছে পাবে? যে আগামী আগামী 2 দিন আমাদের ক্লাস থাকবে। মানে আজকে যেটা হলো, আগামীকালকে হবে হচ্ছে বাংলা ক্লাস, তারপরের দিন হবে ম্যাথ ক্লাস। আর হচ্ছে তারপরে আমরা 5 তারিখে হচ্ছে যে রেগুলার রুটিনটা দিয়ে দিব। তাহলে এই তো 5 তারিখের মধ্যে আপনার রুটিন পেয়ে যাবেন আশা করি, এবং রুটিন পেয়ে গেলেই আমাদের হচ্ছে রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে পুরো পূর্ণদমে। এবং আশা করি এই ক্লাসগুলো থেকে আপনারা জন্য এই মনে করেন 3টা সর্বোচ্চ ক্লাস থাকে। যারা যাচাই ক্লাস করতে করে পারবেন। দেখতে চায় তাদের জন্য আমরা এই 3টা ক্লাস রাখছি। ও আচ্ছা, ঠিক আছে। তো আজকে ক্লাসে এ পর্যন্তই রাখি। পরবর্তীতে আপনাদের সাথে 5 তারিখের পর ইনশাল্লাহ দেখা হবে।